ভাই বার্সেলোনা ইজ দি মোস্ট ইনকনসিস্টেন্টলি কনসিস্টেন্ট টিম। না মানে ওরা মাঝে মাঝে বড় বড় ইউরোপিয়ান টিমের এগেনস্টে এমনভাবে খেলে যে মনে হয় ও আচ্ছা এবারের ইউসিএল তো আমাদের কাছে আসতেছে। বার্সেলোনা তাদের যে 10 বছরের ইউসিএল করা আছে এটা তারা এবার কাটাবেই ফর শিওর। প্লেয়াররা পারফর্ম করে মালদিনি আর্নেন রোনালদোর মতো, বাট দেন এগেন আমাদের কাছে আসে কিছু ইজি ফিক্সচার যেখানে আমরা বার্সেলোনা ফ্যানরা মানে এক্সপেক্টই করি যে আচ্ছা আজকের ম্যাচে আমরা ধসাই দিব, আমরা আজকে ফাটাই দিব। ঠিক সেদিনই আমাদের প্লেয়ারদের মধ্যে হ্যারি ম্যাগুয়েরো, আন্দ্রে ওনানা, ব্রাথওয়েট এদের আত্মা ভর করে অ্যান্ড আমরা সেই টিমটারে একটা জায়ান্ট বানাই ফেলি। না মানে গতকালকে যে বার্সেলোনা এবং স্লাভিয়া প্রাহার যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচ আপনি কোনো নন ফুটবল ফ্যানরা যদি আপনি দেখান সে শিওর বলবে যে ভাই বার্সেলোনার নাম ডাক তো শুনছি, বার্সেলোনা একটা বড় টিম, এটা তো নাম ডাক শুনছি, বাট স্লাভিয়া প্রাহ মনে একটা জায়ান্ট, না হলে তারা বার্সেলোনার সাথে এমন সমানে সমানে টক্কর কেমনে দিচ্ছে। এক্স্যাক্টলি এটাই হয়েছে। কারণ গতকালকে বার্সেলোনার সাথে খেলার আগে স্লাভিয়া প্রাহার যে 6টা ম্যাচ খেলছে ইউসিএলে সেখানে তারা মাত্র একটা গোল দিছে, আর কালকে ফার্স্ট হাফে তারা আমাদের এগেনস্টে দুইটা গোল দিছে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের ডিফেন্স লাইন কি সুন্দরভাবে ধনিয়া পাতা দিয়ে হাগু করেছে। স্পেশালি স্পেশালি যদি আমি বলি আমাদের দুই ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক, দুই ব্যাক মানে আমাদের কুন্দে প্লাস বালদে দুই দে আমাদেরকে দিয়ে দিছে। কারণ এভাবে যদি তারা খেলে আমরা ইউসিএল এ বেশি দূর যাওয়ার এক্সপেকটেশন রাখেন না ভাই, এবং লিগও কিন্তু হইতে পারে, যার কারণেই কিন্তু ক্যান্সেলও আসছে। মানে অনেকে যে বলতেছিলেন ভাই সৌদি ফেরত মালটা কেন আনতেছেন, ভাই কুন্দের খেলাটা দেখেন, ফুটমবে তার রেটিং 7.5, বাট বাস্তব জীবনে যারা কালকে বসে বসে লাইভ দেখছেন রাতে 4টা পর্যন্ত তারা জানেন যে কিরকম টর্চার আমরা হয়েছি। আসলে সে খারাপ খেলছে, সে ডিফেন্সিভলি হয়তো একটু কম্পারেটিভলি ভালো খেলছে, বাট অফেন্সিভলি আর বালদে তো ডিফেন্সিভলি অফেন্সিভলি দুই জায়গাতেই ফুল ধরা। আর জেরার্ড মালদিনির কথা যদি বলি, জেরার্ড মালদিনি ভাই ওর প্রতি আমাদের ওই রকম এক্সপেকটেশন রাখা উচিতই না। সহজ কথা, ওর প্রতি আমাদের ওই রকম এক্সপেকটেশন রাখাই উচিত না, কারণ ও তো ওর ন্যাচারাল পজিশন তো এটা না, ওর ন্যাচারাল পজিশন এটা না। তারপরও কিন্তু ও ভালো খেলতেছে, কালকে কিছু মিস্টেক করছে বাট সেগুলো কোনো মেজর মিস্টেকে কনভার্ট হয় নাই, যার কারণে আমরা বেঁচে গেছি। বাট বড় বড় টিমের এগেনস্টে আমরা কিন্তু ওর প্রতি এই ভরসাটা রাখতে পারবো না, সত্যি কথা বলতে ওর প্রতি এই ভরসাটা রাখতে পারবো না। জোয়ান গার্সিয়া খারাপ খেলা নেই, বাট যখন গোল হয় তখন আমাদের এখন ওই এক্সপেকটেশন লেভেলটাই হাই হয়ে গেছে যে জোয়ান গার্সিয়া ক্যান সেভ টাইটানিক, কুড হ্যাভ সেভ টাইটানিক, বুঝছেন, এরকম আমাদের কিছু একটা মনে হয়, যার কারণে কালকে 2 গোল খাওয়ার পর মনে হচ্ছে আচ্ছা জোয়ান গার্সিয়া মনে হয় আজকে একটু ইয়ের মধ্যে আছে, বাট দেন এগেন সেও খারাপ খেলে নেই। সো ব্যাকলাইন নিয়ে গেছে এরকম ভাবে। তারপর আমাদের মিডফিল্ডে ফ্র্যাঙ্কি, পেদ্রি, ফার্মিন। আমাদের কালকে ফার্স্ট হাফ যে কত বাজে গেছে এটার একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন। আপনি যদি কালকের খেলা নাও দেখেন আপনি বুঝেই যাবেন। স্লাভিয়া প্রাহার যে প্লেয়াররা ছিল ওরা একটু ফিজিক্যালি একটু হাট্টাকাট্টা ছিল, এর উপর যে ওয়েদারটা ছিল এটা নাকি -8 ডিগ্রিতে ছিল। সো বার্সেলোনা প্লেয়াররা ভালোই কিন্তু এখানে তারা স্ট্রাগল করতেছিল, কারণ বার্সেলোনার যে ওয়েদারটা আছে সেটা এত ঠান্ডা হয় না। আমি যতটুকু জানি, আমি ইউরোপ কোনোদিন যাই না, বাট আমি মানুষের মুখে শুনছি, ঠিক আছে, কোনো একটা পোস্ট আমি আই গেস দেখছিলাম। সো যেটা বলতেছিলাম, বার্সেলোনা যে কালকে ফার্স্ট হাফে খুবই বাজে খেলছে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পেদ্রিরে যখন প্রেস করতেছিল সে বল লুজ করতেছিল। পেদ্রির মতো প্লেয়ার বল লুজ করতেছে যে হাফে, সে হাফ যে আমরা কতটা বাজে খেলছি বা আমাদের দিনটা যে কত বাজে সেটা আমরা তখনই বুঝে গেছি, লিটারালি সেটাই খেলছি। বাট দেন অ্যাগেন ফ্র্যাঙ্কি ডিড রিয়েলি ওয়েল। কালকে পেদ্রি যেভাবে বল লুজ করতেছিল যেসব প্রেসের কারণে, ফ্র্যাঙ্কি সেসব বলগুলো ভালো রকমভাবে কন্ট্রোল করতেছিল, যার কারণে আমরা কিন্তু বেঁচে গেছি, লিটারালি বেঁচে গেছি। বাট দেন অ্যাগেন পরের হাফে গিয়ে পেদ্রি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে, যেটা আমাদের জন্য খুবই বাজে হয়েছে। এবং রিপোর্টেডলি আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমার কাছে কোনো রিপোর্ট নেই, বাট শুনতেছি লোকমুখে শোনা যে হয় 10-12 দিন লাগতে পারে, আর যদি ম্যাক্স টু ম্যাক্স তাহলে 1 মাস। সো আমাদের যদি পেদ্রিরে যদি মানে ফুল ফর্মে আনতে হয় মিনিমাম 1 মাস টাইম দিতে হবে, এবং এই 1 মাসে আপাতত আমাদের শিডিউল অত হার্ড নেই, বাট যদি আমরা টপ 8-এ ফিনিশ না করি ইউসিএলে ধরা থাকতেই পারে, কারণ পেদ্রি আর রাফিনা ছাড়া আমাদের টিম যে কিচ্ছু করতে পারবে না এটার আমরা দেখে গেছি, এটার বৈশিষ্ট্য, এটার কি বলে এক্সাম্পল আমরা দেখে গেছি, উদাহরণ আমরা দেখছি, ঠিক আছে। সো এটা গেল, বাট যে প্লেয়ারটা এক্সট্রা অর্ডিনারি খেলছে সেটা হচ্ছে ফার্মিন লোপেজ। ফার্মিন লোপেজের এখন একটা এটা ডেলি রুটিন হয়ে গেছে যে সে খেলার শুরুর দিক দিয়ে এমন একটা গোল মিস করবে, হাওয়ায় এত জোরে বল মারবে যে মানুষ তারা এই বলবে যে ফার্মিন ভাই এটা কি করছেন, তারপরে কিছুক্ষণের মধ্যে সে
সুন্দরভাবে একটা গোল দিয়ে দিবে, ব্যাঙ্গার গোল দিবে। তারপর আমরা সবাই আবার বলবো ফার্মিনেটর, ঠিক আছে, এটা ইচ্ছা করে আমি যতটুকু বুঝতেছি। সো তারপরে হচ্ছে আমাদের দুই উইংয়ে ছিল রাফিনা প্লাস হচ্ছে রুনি বার্জি। এবং রুনি বার্জি কালকে হয়তো অনেকে তাকে ক্রিটিসাইজ করবেন, যদিও করা উচিত না, বাট অনেকে যারা করবেন তাদেরকে আমি বলে রাখি যে ভাই কালকে কুন্দেরও খুব অফেন্সিভলি ভালো রকমের সে সাপোর্ট পায় না, যেটা লামিন ইয়ামাল অনেক সময় পায়। আর রুনি বার্জির দেখেন সে নিয়মিত স্টার্ট করে না, তার জায়গায় লামিন ইয়ামালের মতো একটা প্লেয়ার আছে, সো ও ওই জায়গাতে নিয়মিত স্টার্ট করে না, যার কারণে সে যখন একটু চান্স পায় তার কনফিডেন্সের হালকা একটু ইয়ে থাকে। আর লামিন ইয়ামাল তো অন্য ব্রিড ভাই, ও কালকে সাসপেন্ডেড না থাকলে হয়তো ওখানে আরেকটু আমরা চান্স ক্রিয়েট করতে পারতাম বা কিছু একটা হইতো। বাট রুনি বার্জি আমার মতো খুব একটা খারাপ খেলে না। অনেকে হচ্ছে আমি দেখলাম যে তারকে নিয়ে একটু একটু কথা বলার চেষ্টা করতেছে, বাট আমি বলবো যে না, আমাদের আরও তাকে টাইম দিতে হবে, হি নিডস টাইম, যার পর তার আমরা আসল রূপটা দেখবো। এবং সে যে ভালো খেলে এটা তো আমরা জানি, সে মাঝে মাঝে যে খেলা দেখাইছে যখনই সুযোগ পাইছে সেটা আমরা জানি। সো কালকে খুব একটা ভালো খেলে না, আবার খুব একটা খারাপও খেলে নেয়। সেম গোস ফর রাফিনা, ফার্স্ট হাফে খুব একটা ভালো খেলে নেয়, খুব একটা খারাপও খেলে নেয়, বাট তার যে মাঠের প্রেজেন্স, রাফিনা যখন মাঠে থাকে আমরা একটা প্রেজেন্স আমরা লক্ষ্য করি, যে প্রেজেন্সের বলে কিন্তু অপোনেন্ট আমাদের প্রতি একটু ভয় কাজ করে। কারণ ওই একটা প্লেয়ার আছে, মানে আমি ওয়ার্ল্ডের ভিতর খুব কম উইঙ্গারের দেখছি যারা এত হার্ড প্রেস করে। সো রাফিনা ওইরকম একটা প্লেয়ার, কালকে হয়তো সে গোল অ্যাসিস্ট পায় নাই, বাট তার মাঠে প্রেজেন্সটা ছিল, হয়তো গোলে কনভার্ট করতে পারে না, বাট প্রেজেন্স ছিল। এটাই আমাদের দরকার, মাঠের মধ্যে কিছু কিছু প্লেয়ার থাকা লাগে যাদের প্রেজেন্সই বলে দিবে যে আচ্ছা ম্যাচটা কোন দিকে যাবে। অ্যান্ড আমাদের স্ট্রাইকার পজিশনে রবার্ট লেভানদোস্কি ফার্স্ট হাফে স্লাভিয়া প্রাহার হয়ে একটা এটাই তো হয়েছে না, হ্যাঁ, ফার্স্ট হাফে স্লাভিয়া প্রাহার হয়ে তাই সে একটা গোল দিল, সেকেন্ড হাফে আমাদের একটা গোল দিয়ে সে বরাবর শোধবোধ করে দিছে এবং তার ইউসিএল এর 106তম গোলটা হয়েছে। এবার আসেন আমাদের ডিফেন্স লাইন নিয়ে একটু কথাবার্তা বলি। বার্সেলোনার ডিফেন্স লাইন ভাঙা ইজ ভেরি ইজি। এটা এখন একটা ক্যাপকাটের টেমপ্লেটের মতো হয়ে গেছে যে বার্সেলোনার ডিফেন্স ভাঙতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। এক, আপনার টিমে পেসি অ্যাটাকার রাখতে হবে যাদের প্রচণ্ড পেস থাকবে। বার্সেলোনা যখন হাই লাইনে যাবে একটা কুইক কাউন্টার দিবেন, সাথে সাথে আপনি গোলটা পেয়ে যাবেন। যদি জোয়ান গার্সিয়া সেদিন তার মুড না থাকে তাহলে গোলটা আপনি দিয়ে দিতে পারবেন। আর সেকেন্ড, আপনার টিমের যে অ্যাটাকাররা সেটা একদম লম্বা চড়া এবং ফিজিক্যালি অনেক বেশি হাট্টাকাট্টা থাকতে হবে, যার কারণে যখনই কোনো সেট পিস আসবে বা কর্নার আসবে আপনি একটা হাইটের অ্যাডভান্টেজ পাবেন। কারণ আমাদের যারা ডিফেন্ডার আছে ওরা অত লম্বা না, যার কারণে আপনি সেই জায়গাটাতে আপনি গোল স্কোর করতে পারবেন। এবং কালকে এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ফার্স্ট গোলটা তো কুন্দে তো সে চিন্তা করতেছিল, হয়তো মুভি টুভি দেখার কথা চিন্তা করতেছিল, যে মাঝখানে গোলটা তো দিছে, গোল দিছে বলতে তিনটা গোল দিছে, বল ঢুকাইছে, জোয়ান গার্সিয়া ঢুকাইছে, ফ্র্যাঙ্কি ডিয়ংরা ঢুকাইছে, আমি যদি ভুল না করি তিনটা লোকরে হচ্ছে, মানে তিনটা জিনিসটা হচ্ছে কি গোলবারের মধ্যে ঢুকাই দিছে। সো এভাবে গেছে। এবং সেকেন্ড গোলটা লেভানদোস্কি ওন গোল দিয়ে দিছে, বাট দেন অ্যাগেন ওই জায়গাটাতে আমরা আরেকটু কাজ করতে পারতাম, সহজ কথা। এবং তারা যেভাবে খেলছে বোঝাই যাচ্ছিল যে এই ডিফেন্স লাইন নিয়ে আমাদের বেশি দূর আগানো যাবে না। বাট ডিফেন্স লাইন নিয়ে কথা বলতে বলতে একজনের কথা আমি বলিনি, সেটা হচ্ছে এরিক গার্সিয়া, আমাদের বার্সেলোনা টিমের তরকারির আলু। কালকেও সেরা একটা পারফরমেন্স দিছে। তারা আপনি ডিএমএফ এ দেন, রাইট ব্যাকে দেন, সেন্টার ব্যাকে দেন, সে ভালো খেলবে। কালকে সে উপরে উঠে এসে সে বলগুলো ডিস্ট্রিবিউট করতেছিল এবং সে থ্রু পাস বের করতেছিল, অসাধারণ। একটা প্লেয়ারে পাইছে ফ্লিক, মানে ফ্লিক পাইছে বলতে কি ফ্লিক এটার বানাইছে, এরিক গার্সিয়ারে ফ্লিক বানাইছে, এরকম একটা সে প্লেয়ার, মানে এটা তৈরি হয়েছে ফ্লিকের মাধ্যমে এবং অসাধারণ খেলছে। যাই হোক, এটাই হচ্ছে আমার ম্যাচ নিয়ে কথাবার্তা বলার। বাট নেক্সট ম্যাচ আমাদেরকে জিতাই লাগবে, কারণ এখন যে ইউসিএল এর পয়েন্ট টেবিলটা আছে এটা ভেরি ইন্টারেস্টিং, কারণ অনেকগুলো টিম 13 পয়েন্ট নিয়ে আছে। লাস্ট ম্যাচ ডেতে যারা জিতবে তাদের তো একটা সুযোগ থাকবে, বাট যারা গোল ডিফারেন্স আগে থাকবে তারাই টপ 8 ফিনিশ করবে। রাইট নাও আমরা 9 নাম্বার পজিশনে আছি। কোপেনহেগেনের এগেনস্টে ম্যাচে আমরা অনেকগুলো আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ারে পাবো না, ফ্রেঙ্কিরে পাবো না, পেদ্রিরে পাবো না, আর হচ্ছে আমাদের ফেরান তোরেসরে পাবো না। সো আমাদের মিডফিল্ডটা আমরা কেমনভাবে খেলি যেটা দেখার বিষয়। যতটুকু বুঝতেছি ড্যানি অলমোরে নিয়ে কথাই বলি না, রাশফোর্ডে নিয়ে কথাই বলি না। আল্লাহ, ফ্লিকের সাবস্টিটিউট, ফ্লিক কালকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যে সাবস্টিটিউটগুলো করছে
সেগুলোই কালকে কিন্তু আমাদেরকে ম্যাচটা জিতেছে আলটিমেটলি। রাশফোর্ডও সেম, যে মানে সে কোন দিন ভালো খেলবে, সে কোন দিন খারাপ খেলবে সে নিজেও জানে না। তাকে স্টার্ট করালে সে খুব বাজে খেলে মাঝে মাঝে, আবার সে যখন কোনো একটা সাবস্টিটিউট হিসেবে আসে সে গোলের থেকে অ্যাসিস্টগুলো খুব মারাত্মক দেয়। আর ড্যানি অলমো ভাই, লিটারালি এই প্লেয়ারটার কোনো কিছুই আমি বুঝি না। এমন দিন আসবে সে 1v1 মিস করবে, লিটারালি 1v1 মিস করবে, আমরা তারে বলবো যে ভাই কেন কেন। আবার এমন এমন সে গোল দিবে, স্পানিওলের এগেনস্টে আপনার গোলটা মনে আছে, দেন কালকের যে গোলটা আউটসাইড কার্লার, চুম্মা চুম্মা গোল, মানে ও নর্মাল গোল দিবে না, এটা ও বলে দিছে। এবং কালকের ম্যাচটা কিন্তু যখন আমি স্লাভিয়া প্রাহা ফার্স্ট গোল দিয়েছি, আমি ভাবতেছিলাম যে সেকেন্ড হাফে ফার্মিন লোপেজের জায়গায় সে নামা উচিত, কারণ সেই কিন্তু এসব টাইট স্পেসে যখন থাকে তখন কিন্তু ফার্মিন লোপেজ অত ভালো খেলতে পারে না। ফার্মিন লোপেজ সে হচ্ছে ধরেন 1v1 খুব একটা ইয়ে করতে পারে না, সে হচ্ছে ব্যাঙ্গার শটগুলো নিতে পারে, তাই এক্স্যাক্টলি সে সেম কাজটাই সে করছে। এবং ড্যানি অলমো কিন্তু এই জায়গায় ভালো খেলে, সেও একটা ব্যাঙ্গার শট নিয়ে গোলটা দিছে, লেভানডস্কি লাস্টে একটা গোল দিছে। এটাই আমি ভুলে যাই, আমার এটা একটা সমস্যা লিটারালি। আমি বলি আমি অনেকগুলো পয়েন্ট মাথায় রাখি, বাট কথা বলতে গেলে আমি মানে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের মানে আমার বন্ধু বান্ধবের সাথে যেমন কথা বলি আমি আপনাদের সাথে তেমনি কথা বলি, যার কারণে অনেকগুলো পয়েন্ট ভুলে যায়। লাস্টে এসে ভিডিও শেষ করার পর আমার কাছে মনে হয় যে ইস, এই পয়েন্টটা আমি মিস করে গেছি। আচ্ছা যাই হোক, আমার তো এটা চলবে, আপনারাও দেখেন, ভাল লাগলে জানাবেন। আর কালকে আপনার কাছে বেস্ট প্লেয়ার কে লাগছে তো সেটা কমেন্ট করে জানান। আর এই যে রাশফোর্ড বা ধরেন আমাদের যারা লোনের প্লেয়ার আছে, ক্যান্সেলও তো এখনো খেলতে পারে না। ও আচ্ছা, কালকে মানে নেক্সট কোপেনহেগেনের ম্যাচে কিন্তু ক্যান্সেলও থাকবে না, কারণ সে ইউসিএল এখনো রেজিস্টার্ড না। লালিগাতে রেজিস্টার্ড, বাট ইউসিএল এখনো রেজিস্টার্ড হয় নাই। সো দেখা যাক কি হয় নেক্সট ম্যাচে। ভালো খেললেই ভালো, টপ 8-এ ফিনিশ করাটা দরকার, তাহলে 2টা ম্যাচ আমাদের কম খেলা লাগবে এবং আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।